Hello, dear learners. Assalamu alaikum. ওয়েলকাম টু প্লুটোস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে আছেন, যারা চাকরি করছেন এবং যারা নতুন চাকরিতে যোগদান করবেন। সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়, সেটি সার্বজনীন পেনশন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। আচ্ছা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সার্বজনীন পেনশন। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। প্রথম আলো নিউজ এবং বিভিন্ন পত্রিকা নিউজের মাধ্যমে মারফতে তথ্য সংগ্রহ করে আমি যে বিষয়টা পেয়েছি সেটা আপনাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা হেডিং দেখেই মোটামুটি অনেকেই বুঝে ফেলছি যে আসলে সার্বজনীন পেনশন নিয়ে আলোচনা করব। যে সার্বজনীন পেনশনের আওতায় আসবে নতুন চাকরিজীবী যারা আছেন, অর্থাৎ নতুন যারা চাকরিতে যোগদান করবেন। আচ্ছা, আমরা একটু নিউজটা একটু দেখি। বলছে, চলতি বছরের 1 জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দিবেন, তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তার বদলে নতুনদের বাধ্যতামূলক সার্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। অর্থাৎ যে কথাটা আমরা শুরুতে বলছিলাম যে নতুন যারা চাকরিতে যোগদান করতেছেন, চলতি বছরের 1 জুলাইয়ের পর থেকে বিশেষ করে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুনভাবে আসবেন, তাদেরকে আগের মতো অবসরকালীন যে পেনশন সুবিধাটা দেওয়া হতো, সেই সুবিধাটা এখন আর নতুন করে দেওয়া হবে না। তার বদলে তাদেরকে কি করা হচ্ছে? সার্বজনীন পেনশনের আওতাভুক্ত কিন্তু করা হচ্ছে। তো প্রজ্ঞাপনে যে কথাটা বলা আছে, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের 1 জুলাইয়ের পর যোগ দেবেন, সরকার তাদের সার্বজনীন পেনশনের আওতাভুক্ত করলো। এটা প্রজ্ঞাপনে কিন্তু এইভাবে কথাটা বলা ছিল। আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি, বলছে সরকারি কর্মচারীরা বর্তমানে সাধারণ ভবিষ্যৎ তহবিল, যেটা জিপিএফ, এবং স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ভবিষ্যৎ তহবিল, যেটা সিপিএফ এ টাকা জমা রাখেন, যার বিনিময়ে সরকার কি করে এখানে 11 থেকে 13% হারে কিন্তু সুদ দেয়। এই টাকা পেনশনে যাওয়ার পর অবসরভোগীরা পেয়ে থাকেন। তো এই যে জিপিএফ এবং সিপিএফ এর বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি। জিপিএফ যারা সরাসরি রাজস্ব খাতভুক্ত বা যারা সরাসরি রাজস্ব খাত থেকে বেতন পাচ্ছে, তারাই কিন্তু ভবিষ্যৎ তহবিলে যে টাকা জমা রাখে সেটাকে কিন্তু জিপিএফ বলে। এই রাজস্ব খাত বহির্ভূত বাকি যে সংস্থাগুলো আছে, সরকারি যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোতে যারা চাকরি করে তাদের কিন্তু সিপিএফ এ টাকা জমা রাখা হয়। তাহলে এখান থেকে আমরা মোটামুটি খুব সহজে ক্লিয়ার হতে পারবো। সেটা যদি আমি জিপিএফ সম্পর্কে জানি যে সকল কর্মচারী বা কর্মকর্তার জিপিএফ অ্যাকাউন্ট আছে, তার মানে আমরা ধরে নিব সেই সকল কর্মকর্তা বা কর্মচারী রাজস্ব খাতভুক্ত, এবং সিপিএফ যাদের অ্যাকাউন্ট আছে তারা রাজস্ব খাত বহির্ভূত। আচ্ছা, যে কথাটা এখানে আরো একটু ক্লিয়ার করে বলা আছে, বলছে যেসব সরকারি কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফ, যে কথাটা আমি বললাম। আর যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা কিন্তু টাকা রাখেন সিপিএফ এ। তো এই যে বাংলাদেশের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় যে সংস্থা আছে এবং তাদের অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো আছে, এই সব কিছু মিলে বাংলাদেশে কিন্তু এরকম প্রতিষ্ঠান আছে প্রায় 400-র মতো, যেখানে কর্মকর্তা এবং কর্মচারীর সংখ্যা রয়েছে 4 লাখের একটু বেশি। তো এই ধরনের সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে যদি আমরা চিন্তা করি যে এই প্রতিষ্ঠান কোনগুলো, যেমন আমরা যদি উদাহরণ বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়, এছাড়া সাধারণ বীমা কর্পোরেশন, তারপর সিটি কর্পোরেশন, পেট্রো বাংলা রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই, তারপর আমরা যদি আরো বলি এখানে আরো অনেক কিছু বলা যেতে পারে, যেমন ব্যাংকগুলোর কথা যদি আমরা বলি, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, তারপর সংবিধিবদ্ধ ভাবে কিছু প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের এই এই 400 সংস্থার মধ্যেই কিন্তু অন্তর্ভুক্ত।
তো সরকার যে বিষয়টি হচ্ছে সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে ৪ টি আলাদা স্কিম বা কর্মসূচি। এই কর্মসূচিকেই হচ্ছে আমাদের সার্বজনীন পেনশন বলা হচ্ছে, যেটা হচ্ছে যাত্রা শুরু করেছিল গত বছরের ১৭ই আগস্ট, যেটা উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এই যে ৪ টা স্কিম, ৪ টা স্কিমের মধ্যে হচ্ছে কি প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা। তো প্রগতি যেটা, এই প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য, অর্থাৎ এই যে ৪ টা স্কিম, ৪ টা স্কিম কিন্তু ৪ টা শ্রেণীর মানুষদের জন্য কিন্তু এই স্কিম তৈরি করা হয়েছে। তো প্রগতিটা হচ্ছে কি যে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য, এবং হচ্ছে সমতা যে স্কিমটা আছে, এই সমতাটা কিন্তু দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী যাদের আয় সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০,০০০ টাকা, যেটা হচ্ছে স্বল্প আয়ের মানুষের জন্য। আর হচ্ছে প্রবাসটা যদি চিন্তা করা হয়, এই প্রবাস স্কিম কিন্তু শুধুমাত্র বাংলাদেশী প্রবাসীদের জন্য। আর যে সুরক্ষা যে স্কিম, এই সুরক্ষায় এখানে মোটামুটি রিক্সা চালক থেকে শুরু করে কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁত ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য কিন্তু এইটা এই ব্যবস্থাটা রাখা হয়েছে। অর্থাৎ একেবারে সমাজের স্বল্প আয়ের মানুষগুলোর জন্য হচ্ছে সুরক্ষা স্কিম। তো সার্বজনীন পেনশনটা যদি আমরা যদি একটু বলি যে মোটা দাগে যে এই স্কিমের আওতায় আসলে কারা আসতে পারবে। তো এই স্কিমের আওতায় আসতে পারবে মূলত হচ্ছে যাদের বয়স হচ্ছে ১৮ বছর, ইভেন হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে ৫০ বছর। এর ভিতরেই যারা আছেন তারাই কিন্তু কেবলমাত্র কি করতে পারবেন? সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত হতে পারবেন। আচ্ছা। তো যাদের হচ্ছে ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম কিন্তু অবশ্যই কি করতে হবে? ১০ বছর চাঁদা দিতে হবে। অর্থাৎ আপনি যে স্কিমেই যান না কেন আপনাকে সর্বনিম্ন কিন্তু ১০ বছর চাঁদা বেয়ার করতে হবে, তাহলেই কেবলমাত্র আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। তো এই আজীবন পেনশনের এখানে যদি আমরা আরেকটু বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আজীবন বলতে আসলে কি বোঝায়? এখানে আজীবন বলতে হচ্ছে ৬০ বছর থেকে সে পেনশন হচ্ছে প্রাপ্ত হবে এবং হচ্ছে ৭৫ বছর পর্যন্ত কিন্তু এই পেনশন সুবিধাটা ভোগ করতে থাকবেন। তো জাতীয় পেনশন কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে যে সার্বজনীন পেনশন কর্মসূচিকে উজ্জীবিত করার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে এ দফায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাগুলোতে আগামী ১লা জুলাইয়ের পর যারা নতুন চাকরিতে যোগ দিবেন তাদের জন্য কিন্তু সরকার হচ্ছে নতুন একটি স্কিম চালু করতেছেন, সেটা হচ্ছে প্রত্যয় স্কিম। এই প্রত্যয় স্কিমেই বাংলাদেশের হচ্ছে সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোতে যারা হচ্ছে নতুনভাবে যে সকল কর্মকর্তা কর্মচারী যোগদান করবেন এই চলতি বছরে হচ্ছে ১লা জুলাইয়ের পর থেকে, তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে এই প্রত্যয় নামের যে স্কিমটা আছে, এই প্রত্যয় নামের স্কিমে কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে। তবে এখানে আরো বেশ কিছু বিষয় জানা গেছে, সেটা হচ্ছে বর্তমানে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা যে পেনশন সুবিধার আওতাভুক্ত রয়েছেন, তাদেরকেও কিন্তু প্রত্যয় নামের নতুন পেনশন কর্মসূচিতে যোগ দেওয়ার সুযোগ কিন্তু রাখা হতে পারে। যে কথাটা বলা হয়েছে যে যারা হচ্ছে আগে থেকে চাকরি করতেছেন তারাও চাইলে কিন্তু এই স্কিমে কিন্তু খুব সহজেই আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বিদ্যমান পেনশনের সুবিধা সমর্পণ করতে হবে। কেউ যদি, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যারা হচ্ছে অলরেডি চাকরিতে চাকরিতে চাকরি করতেছেন, তাদের ক্ষেত্রে তারা যদি চায় এই ধরনের প্রত্যয় স্কিমে আসতে চায়, তাহলে তাদেরকে কিন্তু আগের যে পেনশনের যে সুবিধাটা ছিল সেটা কিন্তু অবশ্যই এই সুবিধাটা কিন্তু সমর্পণ করে নতুনভাবে তাকে প্রত্যয় স্কিমে যুক্ত হতে হবে। তো জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা প্রথম আলোকে যে কথাটা বলেছেন যে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ইত্যাদি সংস্থায় আগামী ১লা জুলাইয়ের পর নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য প্রত্যয় নামে একটি কর্মসূচি কিন্তু চালু করা হবে। তো মোটামুটি ছিল আজকের হচ্ছে এই বিষয়টি, অর্থাৎ হচ্ছে যারা নতুন যারা চাকরিজীবী আছেন তারা হচ্ছে পেনশন আসলেই পাবেন না। তারা যাবেন যে সার্বজনীন পেনশনে। এই বিষয়টাই হচ্ছে আজকের ছিল মূল আলোচনা। আশা করি ভিডিওটি দেখে হচ্ছে সার্বজনীন পেনশন বিষয় নিয়ে আর কারো কোনো প্রশ্ন হচ্ছে থাকার কথা না। এরপরও যদি হচ্ছে কারো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর
ডিটেইলসে দিতে পারবো। সকলে ভালো থাকবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।